সবাই সুস্থ স্বাভাবিক আছেন তো? আজকে তারিখটা মনে আছে? 18 ডিসেম্বর। আজকে একদম সবাইকে সুস্থ থাকতে হবে, ফিট থাকতে হবে। যদি বাড়তি প্রেশার থাকে ওষুধ খেয়ে নেন। খুব বেশি টেনশন হলে একটু রেস্ট নিয়ে নেন। কোনোভাবেই মিস করা যাবে না। হ্যাঁ, আজকে বিশ্বকাপ ফাইনাল। তো এই মজাটাই 2022 সাল থেকে সবচেয়ে বড় প্রাপ্তি হচ্ছে। 2022 সালে আর্জেন্টিনা যখন এই আজকের দিনটা বিশ্বকাপ জিতলো, তারপরে আমার বন্ধুরা অনেকেই, আমার ফ্রেন্ড লিস্টের অনেকেই, আমার বন্ধু বান্ধব অনেকেই বলছিল যে আজ জীবনে খেলা দেখার দরকার নাই। অনেকে এরকমও বলছিল যে আজ জীবনে কিছু পাওয়ারও দরকার নাই। ইনফ্যাক্ট ওরকম একটা জায়গায় সম্ভবত আমরা পৃথিবীর কয়েক কোটি মানুষ চলে গেছি, যে আমাদের আসলে জাগতিক প্রাপ্তি অপ্রাপ্তি খোঁচাখুচি এইগুলোতে এখন আর কিছু যায় আসে না। কারণ এই জায়গাটায় আমাদের একটা নির্বাণ লাভ হয়ে গেছে মেসি বিশ্বকাপ জেতায়। হ্যাঁ, আর্জেন্টিনার বিশ্বকাপ জেতাটা অবশ্যই আমাদের জন্য বড় একটা ব্যাপার ছিল, কিন্তু মেসির হাতে একটা বিশ্বকাপ, এই জিনিসটা দেখার সঙ্গে সঙ্গে ওই মুহূর্তটা, যে মুহূর্তে আর্জেন্টিনা টাইব্রেকারটা জিতলো, সেই মুহূর্তে আমার ধারণা আমরা সবাই নির্বাণ লাভ করে ফেলেছি। তারপরে আর আমাদের কোনো উত্তেজনা, কোনো চাওয়া পাওয়া খুব একটা স্পর্শ করে না। এইটাই সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে। একই সঙ্গে আর্জেন্টিনার অর্থনীতি, পৃথিবীর সাইকোলজি এবং ফুটবল হিস্ট্রি, এই সব কিছুতে বেশ বড় বড় দাগ কেটে গেছে 2022-এর এই 18 আগস্ট। তো সেইগুলো নিয়ে একটু হালকা পাতলা কথা বলি। দেখেন, আর্জেন্টিনা সাপোর্টার, ব্রাজিল সাপোর্টার এগুলো হওয়ার তো বাংলাদেশে বসে কোনো যুক্তি নাই। আমাদের কারোর সঙ্গে আর্জেন্টাইন কারোরও খাতির নাই, ব্রাজিল কারোরও খাতির নাই। এগুলো স্রেফ আবেগ, ইমোশন, যেভাবে ধরেন আমরা একটা সিনেমার নায়কের ফ্যান হই বা একটা মিউজিশিয়ানের জন্য জীবন দিতে পারি বলে ফিল হয়, সেই প্রায় একই রকম ব্যাপার এই ফুটবলে একটা টিমের জন্য, একটা খেলোয়াড়ের জন্য ওই জীবন দিতে পারা অনুভূতিটা, সেই অনুভূতিটা আমাদেরকে বাঁচায় রাখে। এটা একটা উজ্জীবনী শক্তি। ধরেন আমার আর্জেন্টিনা ফ্যান হওয়ার কথা যদি বলেন, তাহলে 86 পর্যন্ত আমি আর্জেন্টিনা ব্রাজিল বুঝতামই না। মানে আর্জেন্টিনা শেষ যখন ওয়ার্ল্ড কাপ জিতছে, তখন পর্যন্ত আমার এইসব বোধই ছিল না। হ্যাঁ, 86 ওয়ার্ল্ড কাপ জেতার পরে আমার মনে আছে যে আমরা তখন গ্রামে থাকি। আমার তো স্কুল ব্যাগ কেনার মতো অবস্থা আমাদের ফ্যামিলির ওই সময় ছিল না। ইনফ্যাক্ট স্কুল ব্যাগ ব্যাপারটা বুঝতামও না, ফলে এইটা নিয়ে কোনো দুধতাপও ছিল না। কিন্তু কাদা ভেঙে স্কুলে যেতে হতো। বাবা খুলনায় চাকরি করতেন, একটা পলিথিনের ব্যাগ নিয়ে আসছিলেন। ওই পলিথিনের ব্যাগের উপরে একটা লোকের ছবি আঁকা ছিল। লোকটা ঝাঁকড়া চুল, হাসতেছে। পলিথিনটা মোটা পলিথিন, হলুদ ধরনের পলিথিন, এটুকু মনে পড়ে। ওটার উপরে একটা লোকের ছবি আঁকা। তো আমাদের গ্রামের এক বড় ভাই, সে বললো এর নাম ম্যারাডোনা। এরপরে ম্যারাডোনার আমি অনেকগুলো ছবি দেখলাম, হাসতেছে, কাঁদতেছে, এরকম। বেশিরভাগ ছবিতে দেখতাম যে লোকটা খেলোয়াড়দের পিটুনি খেয়ে কাঁদতেছে। 90 ওয়ার্ল্ড কাপ যখন আসলো, ততদিনে একটু মানে বোঝার মতো হয়েছে ফুটবল। 90 ওয়ার্ল্ড কাপে আমার প্রায় সব স্মৃতি হচ্ছে ম্যারাডোনারে কেউ না কেউ মারতেছে। ম্যারাডোনা এই যে নেইমারে এখন যেমন দেখেন ওরকম 4-5টা ডিগবাজি দিচ্ছে। এই জিনিসটা আমার ভিতরে একটা অস্বাভাবিক প্রেম তৈরি করলো, যে এই লোকটাকে সবাই মারে কেন, এই লোকটার জয় দেখতে হবে। আমি নিশ্চিত আমাদের মানে জেনারেশনের বা আমাদের আশেপাশের অনেকের গল্প এইরকম, যে ম্যারাডোনার ওই কান্না, ওই অপ্রাপ্তি, ওই 90 ফাইনালের ওই অবিচার, এইসব মিলায় আমরা আসলে একটা স্রোতে মিশি। এরপর আর্জেন্টিনা একটা কোপা জিতলো, এবং ওই পর্যন্তই। এবং ফ্র্যাঙ্কলি স্পিকিং তখনও পর্যন্ত গ্রামের ছেলে কোপার ফিল্ডটা বুঝতাম না তখনও পর্যন্ত। ওয়ার্ল্ড কাপই শেষ কথা। ইউরোপিয়ান ফুটবল তো অনেক দূর কি বাত, ওইগুলো বুঝছি ঢাকায় আসার পরে। তো কোপা যে একটা কিছু জিতছে আর্জেন্টিনা, সেটাতে আনন্দ করতে হবে, ওইটা বুঝছি 2-3 দিন পরে গিয়ে। ফলে আর্জেন্টিনা নিয়ে আনন্দ করা আর এই জীবনে হয়ে ওঠে নাই। এরপর থেকে এই 2018 পর্যন্ত কী কী ঘটছে, এটা তো আপনারা আমরা একসঙ্গে উপভোগ করছি। মানে এই জীবনের উপর দিয়ে কত ঝড় ঝঞ্ঝা, কত হতাশা, কত কিছু গেছে। ম্যারাডোনা যুগ শেষ হলো, রিকেলমের যুগ শেষ হলো, মেসি যুগ শুরু হলো। মেসি যুগ শুরু হওয়ার পরে মেসি হতাশায় ডুবতে ডুবতে, মার্জিনাল সব গোলে হারতে হারতে 4-4টা ট্রফি মিস, তারপরে মেসি অবসর নিয়ে নিল পর্যন্ত। সেখান থেকে ফিরে আসলো। ফিরে এসে কতগুলা পিচ্ছি পিচ্ছি ছেলে পেলেরে পেলো, একটা পাগলা পেলো, এমি মার্টিনেজ বন্ধু ছিল, অ্যাঞ্জেল ডি মারিয়া, সব মিলে কি একটা ঐশ্বরিক ব্যাপার ঘটলো। এই জিনিসটা একই সঙ্গে আমি মনে করি পৃথিবীতে একটা বিরাট অংশের মানুষ যারা আর্জেন্টিনা বা মেসি ভক্তির কারণে ফুটবলকে অনুসরণ করত, তাদের কিন্তু আসলে যে একটা নির্বাণ লাভ হয়ে গেছে। তাদের আর জীবনে আসলে চাওয়া পাওয়ার কিছু নেই। এই জিনিসটার সবচেয়ে বড় প্রতীক হয়েছেন মেসি নিজে। মেসি ওই যে ওয়ার্ল্ড কাপ জিতলেন,
ওয়ার্ল্ড কাপ জেতার পরে দেখবেন এমনিতেই মেসি জীবনে কখনোই খুব চাহিদাপূর্ণ লোক ছিলেন না। সারা জীবন তার একটাই চাওয়া ছিল, বহুবার বলছেন যে এই 6টা ব্যালন ডি'র, যখন পর্যন্ত 6টা বা 5টা ব্যালন ডি'র, এগুলোর বদলে একটা ওয়ার্ল্ড কাপ জিততে পারলে হতো। ওই 2010 সালে ওয়ার্ল্ড কাপ ট্রফিটার পাশ থেকে হেঁটে যাচ্ছেন, মানে একবার আর চোখে তাকায় দেখলেন ওই ট্রফিটা, এগুলো তো ছিলই। কিন্তু চাওয়া পাওয়া নিয়ে সারা জীবন এই লোকটা খুব একটা আউটস্পোকেন ছিল না। সেই জিনিসটাও বন্ধ হয়ে গেছে কার্যত, তার আর পৃথিবীর কোনো কিছুর প্রতি কোনো মোহ নাই এই ওয়ার্ল্ড কাপ জেতার পরে। এখন দেখবেন যে সে ফুটবল খেলে প্রচণ্ড আনন্দের সঙ্গে, একটা পাস দিয়ে এখন যে আনন্দ পায়, আগে বোধহয় হ্যাটট্রিক করেও এখন অত আনন্দ পেত না। এখন মাঠের ভিতরে দৌড়াচ্ছে, হাঁটতেছে, দুর্দান্ত এনজয় করতেছে, কখনো কখনো ইন্টার মায়ামির প্রতিপক্ষের সঙ্গে ঝগড়া করে, মানে যে জিনিসটা মেসির জীবনে দেখেন নাই। আপনারা ভাবতে পারেন যে এখন তো সে আর্জেন্টিনার হয়ে খেলতে নামে ভেনিজুয়েলার খেলোয়াড়ের সঙ্গে ঝগড়া করে, ইন্টার মায়ামির হয়ে ঝগড়া করে। এই ঝগড়াটাই হচ্ছে এনজয়, এইটাই হচ্ছে সে উপভোগ করে। এতদিন পর্যন্ত মেসি প্রফেশনাল ছিল, তার জিততে হবে, ফলে সে নিজেরা আটকায় রাখতো, সামলায় রাখতো, ভেতর থেকে আবেগ বেরোয় না আসে। এখন কী হচ্ছে, এখন বাচ্চারা যেরকম করে, মাঠে নেমে একটুও পছন্দ না হলে মুখ গুমড়া করে, করে এই এই সব কিছু উপভোগ করতেছে। এবং পৃথিবীতে লক্ষ লক্ষ, এটা শুধু আমার কথা না, আমি যে বারবার বলি যে নির্বাণ লাভ হয়েছে, পৃথিবীর আর্জেন্টিনা সমর্থকরা আর কিছু চায় না, দরকার নাই, এই জিনিস পৃথিবীর বড় বড় মিডিয়ারও একটা ফাইন্ডিং হচ্ছে যে মেসি কেন্দ্রিক যে পৃথিবীর সমর্থক গোষ্ঠী, তাদের এক ধরনের নির্বাণ লাভ হয়েছে। এটা কিছু সাইকোলজিক্যাল দিক আছে যে আধুনিক ফুটবলের গ্রেট হচ্ছে মেসি। এখন মেসির সঙ্গে অনেকে অনেকভাবে অনেক সাবেক গ্রেটের তুলনা করতো, যে ধরেন জিকো ছিলেন, বা আপনি বলতে পারেন জর্জ বেস্টের কথা, বলতে পারেন আলফ্রেডো ডি স্টেফানো, এরকম অনেক গ্রেট পৃথিবীতে আসছেন, পৃথিবীতে সব কিছু অ্যাচিভ করা হয়েছে, ভাগ্য কোনো কারণে তাদের হাতে ওয়ার্ল্ড কাপ দেয় নাই। জর্জ বেস্ট তো আসলে ওয়ার্ল্ড কাপ জেতার মতো অবস্থায় কখনো যান নাই, তার দল তো ওই রকম দল না, ওয়ার্ল্ড কাপই খেলতে পারেন নাই। কিন্তু জিকো বা আলফ্রেডো ডি স্টেফানো, তাদের তো ওয়ার্ল্ড কাপ না জেতার কোনো কারণ নাই। জিকো ব্রাজিলের সর্বকালের সেরা টিমের মেম্বার ছিলেন, বা আলফ্রেডো ডি স্টেফানো আর্জেন্টিনার মেম্বার ছিলেন, বেশিরভাগ সময়ে হচ্ছে ওয়ার্ল্ড কাপই খেলতে পারেন নাই, পরে স্পেনে যোগ দিলেন, ইনজুরির কারণে ওয়ার্ল্ড কাপ খেলতে পারলেন না। মানে কি অদ্ভুত সব ভাগ্য। শেষ পর্যন্ত মেসি ওই তালিকায় জিকো বা ডি স্টেফানোর তালিকায় নাম লেখাবে এরকম একটা আশঙ্কা পৃথিবীরে পেয়ে বসছিল। এবং দেখেন, এটা তো মানতে হবে যে লাইভ টেলিভিশন যুগ শুরু হওয়ার পরে, বা চোখের সামনে সব কিছু দেখা শুরু হওয়ার পরে, টিভিতে লাইভ খেলা দেখানো হয়তো 80s শুরু হয়ে গেছে। কিন্তু আজকে যেরকম একদম প্রত্যেকের হাতের মুঠোয় ইউরোপিয়ান ফুটবল, প্রত্যেকের হাতের মুঠোয় ইন্টারন্যাশনাল ফুটবল, তা তো আসলে 10 বছর আগেও এত ভালো ছিল না। কিন্তু সেই জিনিসটা শুরু হওয়ার পর থেকে পৃথিবীতে যে সবচেয়ে বড় গ্রেট আসছে, সে তো নিশ্চয়ই লিওনেল মেসি। আমি ক্রিস্টিয়ানো রোনালদোর প্রতি সম্মান রেখেই বলতেছি, ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে লিওনেল মেসির ফুটবলিং পার্সপেক্টিভ অত বেশি তুলনা করা যায় না। মানে আমি একটু নির্দয় হয়ে যদি বলি, মেসি একটা পূর্ণাঙ্গ ফুটবলার। মানে আমি পেপ গার্দিওলার মতো ভাবতে চাই যে মেসিকে আপনি যদি সেন্ট্রাল ডিফেন্ডার বানান, মেসি সেন্ট্রাল ডিফেন্ডার হিসাবেও সেরা হওয়ার যোগ্যতা আছে। ফলে মেসির সঙ্গে এই প্রজন্মের কারো কোনো তুলনা হয় না। তো সেই মেসি যখন কিছু ছাড়া বিদায় নেবে, একদিকে ক্লাবের হয়ে জেতা, যা যা জেতা সম্ভব সব জিতছে, একাধিকবার করে জিতছে, ব্যক্তিগতভাবে যা যা অ্যাচিভ করা সম্ভব ইউরোপিয়ান লেভেলে সব করছে, শুধু ওই বাধাটা। এমনকি ওয়ার্ল্ড কাপেরও বেস্ট খেলোয়াড় একবার হয়েছে, গোল্ডেন বল জিতছে, কিন্তু ওই বাধা একটাই, ওয়ার্ল্ড কাপটা আসতেছিল না। ফলে সারা পৃথিবীর দর্শকের মধ্যে এক ধরনের বিমর্ষ ব্যাপার তৈরি হয়েছিল। বিমর্ষ ব্যাপারটারে উড়ায় দিয়ে, এবং কি নাটকীয়ভাবে উড়ায় দিল দেখেন। মানে যে ফ্রান্স আর্জেন্টিনা যে ফাইনালটা হলো, ড্রামা তো জমা করে রাখছে। আমার মাঝে মাঝে মনে হয় যে পুরো ফুটবল বিশ্ব এটা চিত্রনাট্য ঈশ্বর নিজে লেখে, এটা অন্য কাউরের দায়িত্ব দেয় না, এই স্ক্রিপ্টটা সে নিজে লেখে। অন্তত এই বিশ্বকাপটা তো নিজের লেখা। দেখেন, যে ফাইনালটা হয়েছে ফ্রান্স আর্জেন্টিনা, এন্ড রেজাল্ট ভুলে যান, একদম ভুলে যান। এই রকম স্ট্যান্ডার্ড ক্লাব ফুটবল হয়তো আপনি দেখছেন অনেকবার, ম্যানচেস্টার ইউনাইটেড বা বার্সেলোনা রিলেটেড অনেক ম্যাচ দেখছেন এরকম টান টান, 1-0, 1-1, 2-0, 2-2, এরকম ম্যাচ দেখছেন। কিন্তু ইন্টারন্যাশনাল ফুটবলে এরকম আপনি পাবেন না। বিশ্বকাপ ফাইনালের কথা একদমই ভুলে যান। বিশ্বকাপ ফাইনালে এই 6 গোলের ম্যাচ, তারপরে টাইব্রেকার, তারপরে রেজাল্ট, এ জীবনেও হয় নাই। 6 গোলের ম্যাচ বিশ্বকাপ ফাইনালের আগে দেখে নাই। 3-3, তাও এমন না যে এক দল 5 দিচ্ছে আর এক দল 1। ফাইনালে তো না হয় নাই, বিশ্বকাপ ইতিহাসেই হয় নাই। বিশ্বকাপ ইতিহাসেরই এটা সর্বকালের সেরা ম্যাচ। শুধু তাই না, আমি
কখনো কোনো মানে এত পড়াশোনা করছি, এত ম্যাচ দেখছি, এত রেকর্ড কাটছি, কোনো ইন্টারন্যাশনাল ম্যাচ সমানে সমান এরকম মাত্রায় দেখছি বলে মনে পড়ে না। মানে বড় বড় শক্তিধর দলও মুখোমুখি হয়, ইউরো জয়ী মুখোমুখি হয় কোপা জয়ীর, কনফেডারেশনস কাপ হতো আগে, ওয়ার্ল্ড কাপ বাদ দিলাম, এসব জায়গায় তো হতে পারতো কখনো এরকম, কিন্তু এক পেশে হয়ে যায় কোনো না কোনো ম্যাচ। আর যদি খুব বেশি হাড্ডাহাড্ডি লড়াই হয় তখন আবার 0-0 হয়ে যায় বা 1-1 হয় সর্বোচ্চ। কিন্তু এইরকম ওপেন এন্ডেড খেলা, যে সমানে আক্রমণ চলতেছে, দুই দলই সমানে গোল করতেছে, এমবাপ্পে হ্যাট্রিক করে ফেলতেছে, মেসি 2 গোল করতে পারতেছে, এটা মাস। এই যে অসামান্য প্রদর্শনী ইন্টারন্যাশনাল ফুটবলের, আমি বলবো সর্বকালের সেরা প্রদর্শনী, এটা দিয়ে আর্জেন্টিনা বিশ্বকাপ জিতল। এখন এটা আউটপুটটা কি? একটা তো যেটা বললাম যে আর্জেন্টিনার সমর্থকদের বা মেসির নির্বাণ লাভের মতো একটা ব্যাপার ঘটছে, কিন্তু এটাই তো শেষ কথা হতে পারে না। এটাই তো আসলে আমাদের এই যে সবার 2022 বিশ্বকাপ নিয়ে এত কথা বলা, এটার একমাত্র কারণ না। এটা একটা বড় কারণ যে বিশ্ব ফুটবল অর্থনীতিতে একটা বড় ভূমিকা রাখছে। আর্জেন্টিনার অর্থনীতি 3% গ্রো করছে এই একটা বিশ্বকাপ জয়ে। সারা পৃথিবীর ফুটবল অর্থনীতির চেহারা বদলে গেছে। সেটা বিস্তারিত আপনারা বিভিন্ন স্ট্যাটিস্টিক্স বা বিভিন্ন লেখা অনলাইনে পাবেন। সারা পৃথিবীর ফুটবল অর্থনীতিতে একটা বিরাট প্রভাব পড়ছে মেসি বিশ্বকাপ জেতায়। কারণ একটা ফুটবল সমর্থকরা, যে এটা হয় যে তখন আপনি দেখবেন যে কোনো একটা দেশে ভালো ঘটনা ঘটে, কোনো একটা দেশে রাজনৈতিক স্থিতিশীলতা আসে, শেয়ার মার্কেট বেড়ে যায়। কারণ মানুষ ওই শান্তি চায়। শান্তি মানেই হচ্ছে অর্থনৈতিক উন্নতি। কারণ হচ্ছে আপনি যদি অর্থনৈতিক সমৃদ্ধি আনেন তাহলে শান্তি আসে। সে একই রকম মানুষকে যদি প্রশান্তি দিতে পারেন তার অর্থনৈতিক সমৃদ্ধি হবে। একই কাজটা মেসি ফুটবল দুনিয়ার ক্ষেত্রে করছে, আর্জেন্টিনা ফুটবল দুনিয়ার ক্ষেত্রে করছে। মানুষকে কোয়াইট করছে, কম্পোজ করছে, মানুষকে প্রশান্তিতে ভরে দিছে। ফলে ফুটবলে বিনিয়োগ বাড়ছে, লোকজন ফুটবলে বিশ্বাস অনেক বেশি পাচ্ছে যে এখানে বিনিয়োগ করলে লোকজন দেখবে, লোকজন এটা নিয়ে কথা বলবে, দেবব্রত কথা বললেও দুজন লোক শোনে। ভাই এটাও তো একটা ব্যাপার। এইভাবেই বিশ্ব অর্থনীতি আগায়। তবে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে পৃথিবীর ইতিহাসের একটা ফয়সালা হয়ে গেছে। দেখেন, খুব সাহসী একটা কথা বলবো এখন। আপনারা কেউ কেউ হয়তো আমার পাইলে মারতেও চাইতে পারেন, তা মারেন, সমস্যা নাই। আমি বলবো যে 2022 সালের 18 ডিসেম্বর পৃথিবীর ফুটবল ইতিহাসের একটা ফয়সালা হয়ে গেছে। সেটা কি? আমরা অনেকে হয়তো মনে মনে বিশ্বাস করতাম যে মেসি সর্বকালের সেরা ফুটবলার। সেটার জন্য অনেক গ্রেটরা বলছেন যে মেসির সর্বকালের সেরা ফুটবলার বলার জন্য মেসির বিশ্বকাপ জেতার দরকার নাই। কিন্তু তারপরেও একটা কিন্তু ছিল, যে পেলে, ম্যারাডোনা, রোনালদোর সঙ্গে এই বিতর্কটা আমি মনে করি এটা সাময়িক, এটা 10 বছর পরে আর থাকবে না। কিন্তু পেলে, ম্যারাডোনা, জিদান, এদের সঙ্গে তুলনা করলে মেসি কোথায় থাকবে? স্কিল বলে যে না, আপনি যদি লিস্টে ডি স্টেফানো, জর্জ বেস্ট, ক্রুয়েফ এদেরও নিয়ে আসেন তাও মেসি আগায় থাকবে, 1 নম্বরেই থাকবে। কিন্তু স্কিল বা ক্লাব লেভেলে অ্যাচিভমেন্ট, ব্যক্তিগত অ্যাচিভমেন্ট, এটা শেষ কথা না। ইমপ্রেশন ম্যাটার্স, যে মানুষ কিভাবে মনে রাখবে। ট্রাজিক হিরো হিসাবে থেকে যেত মেসি, সেক্ষেত্রে তার সর্বকালের সেরার কথা যখনই উঠতো তখনই এই ট্র্যাজেডিটা সামনে চলে আসতো, যে মেসি তো বিশ্বকাপ জিততে পারে নাই, মেসি তো ইন্টারন্যাশনাল ট্রফি জিততে পারে নাই। ইন্টারন্যাশনাল ট্রফি ধরেন আগের বছর কোপায় জিতছে, কিন্তু বিশ্বকাপ 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 সেই বিশ্বকাপ শেষ পর্যন্ত মেসি জিতে ফেলছে। এবং আমি মনে করি এই ঘটনার ভিতর দিয়ে ফুটবল ইতিহাসের ফয়সালা হয়ে গেছে। যদি না আগামী 100-200 বছর পরে এর চেয়ে বড় কোনো স্কিলফুল খেলোয়াড় আসে, প্রায় অসম্ভব, সে যদি এর চেয়ে ভয়াবহ কিছু করে দেখায়, তাহলে হয়তো এই ফয়সালা নতুন করে লিখতে হবে। কিন্তু আপাতত বলতে পারি, এই যে সময় বসে কথা বলতেছি, এই সময় বসে, এই আধুনিক যুগে, এই সময়ে আমাদের নিশ্চিত করে মেনে নিতে হবে যে ফুটবল ইতিহাস তার সর্বকালের সেরা সন্তানরে পেয়ে গেছে ওই 2012 সালের 18 ডিসেম্বর ওই ম্যাচের ভেতর দিয়ে। এ নিয়ে আর কোনো তর্ক নেই, সব তর্ক শেষ।